ওয়েলকাম টু ডিয়ার স্টুডেন্টস, মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর, পূর্ব বর্ধমান। আজ আমরা যে ক্লাসটি করব, অর্থাৎ এডুকেশনের যে ক্লাসটি হবে সেটি হলো শিক্ষার চারটি স্তম্ভ। আজকের ক্লাস শিক্ষার চারটি স্তম্ভ, অর্থাৎ 4 পিলার্স অফ এডুকেশন। আগে আমরা জেনেছি বা পূর্ববর্তী ক্লাসে জেনেছি শিক্ষা কি, শিক্ষার প্রয়োজনীয়তা বা শিক্ষার সংজ্ঞা, আমাদের বাস্তবিক বা স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে শিক্ষা কতটা জরুরি, শিক্ষার সঙ্গে আমাদের কতটা বা কী পরিমাণ আমাদের সবার মধ্যে সব কিছুর মধ্যে শিক্ষাটা জড়িয়ে আছে। আজকে হবে তোমাদের শিক্ষার চারটি স্তম্ভ। আমি আগেও বলেছি শিক্ষা বা এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, বা আমাদের সকলের বা মানুষের মনের অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশই নাম শিক্ষা। মানুষের মনের অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশ যার মাধ্যমে ঘটে সেটাই শিক্ষা। এইবার এই যে শিক্ষার চারটি স্তম্ভ 1996 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ইউনেস্কোর মূল কেন্দ্র প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলনে জ্যাক্স ডেলার এর নেতৃত্বে 21 শতকের শিক্ষার ওপর লার্নিং দ্য ট্রেজারি উইথিন নামে প্রতিবেদন পেশ করেন। সেই প্রতিবেদনে শিক্ষার চারটি স্তম্ভ বা শিক্ষণের চারটি স্তম্ভের কথা উল্লেখ করেছেন বা শিক্ষার চারটি উদ্দেশ্যের কথা বলেছেন। তাহলে জ্যাক্স ডেলারের নেতৃত্বে 21 শতকের শিক্ষার ওপর দ্য ট্রেজারি উইথিন নামে এক প্রতিবেদন পেশ করেন। এই প্রতিবেদনে বা সেই প্রতিবেদনে শিক্ষার চারটি উদ্দেশ্য বা শিক্ষণের চারটি স্তম্ভের কথা উল্লেখ করা হয়। সেই শিক্ষার উদ্দেশ্য বা স্তম্ভগুলি কি কি? জ্ঞানার্জনের শিক্ষা, কর্মের শিক্ষা, একত্রে বেঁচে থাকার বা বাঁচার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। এই চারটি স্তম্ভের মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম দুটো স্তম্ভের কথা পুঙ্খানুপুঙ্খভাবে বা সবিস্তারিতভাবে বিস্তৃত করব। তাহলে প্রথম দুটো স্তম্ভ কি কি? জ্ঞান অর্জনের বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা আর কর্মের শিক্ষা। এই দুটো স্তম্ভের কথা আমি এখন আলোচনা করছি। জ্ঞান অর্জনের বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। না, জ্ঞান অর্জনের জন্য শিক্ষার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, বা জ্ঞান অর্জন শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় আমাদের জ্ঞান অবশ্যই বৃদ্ধি পাবে, উহাতে কোনো সন্দেহ নেই। শিক্ষার উদ্দেশ্য হিসাবে জ্ঞান অর্জনের তাৎপর্য হলো নিম্নরূপ। কি? 1 নম্বর, জ্ঞান অর্জন ও শিক্ষাবিদদের বক্তব্য। জ্ঞান অর্জন ও শিক্ষাবিদদের বক্তব্য কি দেখা যাক। সব দেশের মহান শিক্ষাবিদরা সর্বকালের শিক্ষা দর্শন আলোচনা করতে গিয়ে জ্ঞান অর্জনের কথা বলেছেন। প্রাচীনকালে শিক্ষার লক্ষ্য ছিল আত্ম উপলব্ধি বা নিজেকে উপলব্ধ করা, আর এই আত্ম উপলব্ধির জন্য প্রয়োজন হলো জ্ঞান। প্লেটার মতে শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞানের মাধ্যমে মানুষের আত্মার গতি প্রবাহ সঠিকভাবে পরিচালিত করা। প্লেটোর মতে শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞানের মাধ্যমে মানুষের আত্মার গতি প্রবাহকে সঠিকভাবে পরিচালিত করা। আবার রুশোর মতে শিক্ষা চিন্তায় দেহ ও মনের সুসংহত বিকাশ সাধনের কথা বলেছেন। তাহলে আবার রুশো কি বলেছেন? শিক্ষা চিন্তায় দেহ ও মনের সুসংহত বিকাশের কথা বলেছেন। ফ্রয়েবেল তার আধ্যাত্মিক একতা তত্ত্বের সর্বভূত ঐক্যের কথা বলেছেন। জন ডিউই এর মতে কোনো জ্ঞানই শাশ্বত স্থায়ী নয়,
আবার শিশু পরিবেশের সঙ্গে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তাই হলো জ্ঞান। শিশু পরিবেশের সঙ্গে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তাই হলো জ্ঞান। অর্থাৎ শিশু স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে পরিবেশের সঙ্গে মিশে, তাতে খেলনাকে অবলম্বন করেই হোক, বাক বিনিময় করেই হোক, কি আদার্স কোনো স্বেচ্ছায় পন্থা অবলম্বন করে যে অভিজ্ঞতা পায় সেটাই জ্ঞান। এগুলো 1 নম্বর। আর জ্ঞান অর্জন ও শিক্ষার অন্যান্য উদ্দেশ্য, 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন ও শিক্ষার অন্যান্য উদ্দেশ্য। জ্ঞান অর্জন বা জ্ঞানার্জন ও শিক্ষার অন্যান্য উদ্দেশ্য। প্রকৃতপক্ষে শিক্ষার অন্যান্য উদ্দেশ্য যেমন কর্মের জন্য শিক্ষা, একত্রিতভাবে বেঁচে থাকার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা, এই সমস্ত শিক্ষা পূরণের গুরুত্বপূর্ণ উপাদান হলো জ্ঞান অর্জন। এই সমস্ত শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হলো জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের মধ্য দিয়ে কর্মের বিভিন্ন দিক সম্পর্কে ব্যক্তি সচেতন হয়, কর্মে প্রবৃত্ত হয় এবং কর্মে উৎকর্ষ অর্জনে সক্ষম হয়। যে যত বেশি কর্ম করবে সে তত বেশি সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারবে। মানুষ হওয়া কাকে বলে, আদর্শ নাগরিকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, নৈতিক বোধ সম্পূর্ণ সুস্থ ও সমাজ বঞ্চিত মানুষে পরিণত হওয়া যায় কিভাবে, জ্ঞানের সাহায্যেই ব্যক্তি সে সম্পর্কে অবহিত হতে পারে। একইভাবে জ্ঞান অর্জনের মাধ্যমেই ব্যক্তি একত্রে বেঁচে থাকার সুবিধা, সার্থকতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ও সক্রিয় হয়ে ওঠেন। অর্থাৎ আমাদের প্রত্যেকের একটা নৈতিক মূল্যবোধ থাকা উচিত, বিবেকবোধ থাকা উচিত। সেই রকম শিক্ষার প্রতি আমাদের দায়বদ্ধতা থাকা উচিত। এরপরের পয়েন্ট আসছি, জ্ঞান অর্জন ও অভিযোজন। অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়া, জ্ঞান অর্জন ও অভিযোজন। শিক্ষা হলো অভিযোজন। জৈবিক, প্রাকৃতিক, সামাজিক, বৌদ্ধিক প্রভৃতি বিভিন্ন পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য প্রয়োজন হলো পরিবেশ সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জন। সঠিক জ্ঞান অর্জন, সঠিক জ্ঞান না হলে সেই শিক্ষাটা যদি অজ্ঞ থেকে যায়, সে শিক্ষা সম্পর্কে সম্যক ধারণা যদি না থাকে, সে অভিযোজন করতে পারবে না। পরিবেশের উপাদানগুলি সম্পর্কে সঠিক তথ্য না জানলে সার্থক অভিযোজন সম্ভব নয়। পরিবেশের শক্তি ব্যবহার এবং প্রয়োজন মতো তার নিয়ন্ত্রণের জন্য পরিবেশ সম্পর্কে জ্ঞান অপরিহার্য। এই জ্ঞান আমরা শিক্ষার মধ্যে দিয়ে অর্জন করি। এই গেল জ্ঞান অর্জন ও অভিযোজন। এর পরের পয়েন্ট আসছি, জ্ঞান অর্জন ও পরিবর্তনশীল বিশ্ব। জ্ঞান অর্জন ও পরিবর্তনশীল বিশ্ব। প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং নতুন ধরনের অর্থনৈতিক ও সামাজিক গঠনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মানব জাতির কাছে জ্ঞান অর্জনের শিক্ষাগত তাৎপর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন ডিজিটাল যুগ, আমরা ঘরে বসেই শিক্ষা লাভ করছি। জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা যদি নতুন বিশ্বের সঙ্গে পরিচিত না হই, তাহলে আমরা পিছিয়ে পড়ব। অর্থাৎ পরিবেশ বা পরিস্থিতির সঙ্গে, প্রতিকূলতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের দ্রুত বিকাশের ফলে একদিকে যেমন আমাদের জীবনযাত্রা অনেক সহজ ও সমৃদ্ধি হয়েছে, অন্যদিকে তেমনি নিত্য নতুন সমস্যা সৃষ্টিও হয়েছে। এই সমস্যার সঙ্গে যদি পরিচিত না হয়, সমস্যার প্রকৃতি, প্রভাব এবং নিয়ন্ত্রণ সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করি, তাহলে সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের অস্তিত্বই বিপন্ন হবে। অন্যদিকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করে ও সেই জ্ঞানকে প্রয়োজন মতো কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রাকে আমরা উন্নত ও সমৃদ্ধশালী বা শক্তিশালী করতে পারি বা শক্তিশালী করতে পারি। নেক্সট পয়েন্ট, জ্ঞান অর্জন ও মানসিক বৈশিষ্ট্য। জ্ঞান অর্জন ও মানসিক বৈশিষ্ট্য।
নিশ্চয়ই আমরা এর অর্থ বুঝতে পারছি মানসিক বৈশিষ্ট্য মানে কি বলতে চাইছেন। ব্যক্তির সামাজিক জ্ঞান অর্জনের ফলে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলি যেমন স্মৃতি, যুক্তি নির্ণয়, বিচারকরণ, সংবেদন, প্রত্যক্ষণ, বুদ্ধি ইত্যাদির বিকাশ ও অনুশীলন হয়। যুক্তির ক্ষেত্রে আমরা যথাযথভাবে পেশ করতে পারবো। আমরা আমাদের জ্ঞান অর্জনের ফলে যথাযথভাবে যুক্তি পেশ করতে পারবো, সেই যুক্তিগুলো সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারবো। সেই যুক্তির ফলে আমরা আমাদের অভিজ্ঞতা বা বুদ্ধি অর্জন করতে পারবো। এটাই বলেছেন জ্ঞান আহরণ ও দৃষ্টিভঙ্গি। ব্যক্তির দৃষ্টিভঙ্গির পরিবর্তন জ্ঞান অর্জনের ফলে সম্ভব হয়। জ্ঞানের অভাবে মানুষ ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধবিশ্বাসে আক্রান্ত হয়, মানসিকভাবে দুর্বল এবং ক্ষীণ হয়ে পড়েন। তাহলে জ্ঞান আহরণ ও দৃষ্টিভঙ্গিটা কীরকম হয়ে যায়? ব্যক্তির দৃষ্টিভঙ্গি পরিবর্তন জ্ঞান অর্জনের ফলেই সম্ভব হয়। জ্ঞান অর্জন যদি আমরা করে থাকি তবেই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে পারবো, ভালো খারাপ অনুধাবন করার ক্ষমতা আমরা অর্জন করতে পারবো। কিন্তু জ্ঞানের অভাবে মানুষ ধর্মান্ধ হয়ে ওঠে, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে ওঠে, একে অপরের প্রতি তর্ক বিতর্কে জড়িয়ে ফলে একটা স্থির সিদ্ধান্ত নিতে পারে না। এরপরের পয়েন্ট আসছি জ্ঞান ও আত্মপ্রত্যয়। জ্ঞান ব্যক্তির আত্মপ্রত্যয় বৃদ্ধি করে। আত্মপ্রত্যয় কি মানে? নিজের প্রতি বিশ্বাস, আমি স্থির বিশ্বাসী, আমি দৃঢ় বিশ্বাসী, আমি পরীক্ষায় পাশ করব, আমি এই নাম্বার পাবো। এই যে একটা আত্মপ্রত্যয় আমার মনের মধ্যে উদয় হয়েছে, এর কারণ জ্ঞান, এর কারণ শিক্ষা। আমি যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হই, একটা নির্দিষ্ট সিলেবাসের আগাগোড়া বা আপাদমস্তক যদি আমি ভালো করে না পড়ে থাকি, সেইটা সম্পর্কে স্বচ্ছ ধারণা বা ভাবমূর্তি যদি না গড়ে তুলতে পারি, সেইটা থেকে আমি কোনো প্রশ্নই করতে পারবো না, বা সেইটার সম্পর্কে কোনো উত্তরও যথাযথভাবে আমি পেশ করতে পারবো না। সেটাই বলেছে। সর্বশেষ পয়েন্ট জ্ঞানের প্রসার। কোনো ব্যক্তিকে বা জ্ঞান ব্যক্তিকে আরও জ্ঞান অর্জনে প্রেরণা দেয়। জ্ঞানের প্রসার না, জ্ঞান ব্যক্তিকে আরও জ্ঞান অর্জনে প্রেরণা দেয়। যার জ্ঞান যত বেশি হয়, যে যত জ্ঞানী বা বিজ্ঞ হবে, সে তত ওইটার দ্বারা প্রেরিত হবে। জ্ঞানের গভীরে প্রবেশ করতে তাকে উৎসাহ যোগাবে, আরও জানার উৎসাহ যোগাবে। তাহলে এই গেল তোমাদের জ্ঞান অর্জনের জন্য শিক্ষার পয়েন্টগুলো আরেকবার সংক্ষেপে বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে জ্ঞান অর্জন ও শিক্ষাবিদদের বক্তব্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জ্ঞান অর্জন ও শিক্ষার অন্যান্য উদ্দেশ্য। তৃতীয় পয়েন্ট হচ্ছে জ্ঞান অর্জন ও অভিযোজন। চতুর্থ পয়েন্ট হচ্ছে জ্ঞান অর্জন ও পরিবর্তনশীল বিশ্ব। পঞ্চম পয়েন্ট হচ্ছে জ্ঞান অর্জন ও মানসিক বৈশিষ্ট্য। ষষ্ঠ পয়েন্ট হচ্ছে জ্ঞান আহরণ ও দৃষ্টিভঙ্গি। সপ্তম বৈশিষ্ট্য জ্ঞান ও আত্মপ্রত্যয়। অষ্টম বৈশিষ্ট্য জ্ঞানের প্রসার। এই গেল তোমাদের জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। এরপরে আসছে কর্মের শিক্ষা। এটা একটা শিক্ষার যে চারটি স্তম্ভ বা 4 পিলার্স অফ এডুকেশন, এটাও একটা বৈশিষ্ট্য, কর্মের শিক্ষা। দেখা যাক কর্মের শিক্ষার মধ্যে কি কি আছে। জীবনব্যাপী শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য হলো কর্মের জন্য শিক্ষা বা কর্মের শিক্ষা। কর্মের শিক্ষা শুধুমাত্র কাজ সম্পূর্ণ করা নয়, কাজে উৎকর্ষ আনা, কাজের দক্ষতা বৃদ্ধি করা, নতুন পরিস্থিতিতে দলবদ্ধভাবে কাজ করা। শিক্ষা গ্রহণের সময় শিক্ষার্থীকে যদি কর্ম অভিজ্ঞতা বা সামাজিক কাজে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যায়, তাহলে কাজের প্রতি তাদের আগ্রহ তৈরি হবে ও তারা ক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে এবং কাজের দক্ষতা অর্জনের পরিবেশ গড়ে তুলবে। এইখানে কি কি আছে কর্মের মধ্যে শিক্ষায়? 1 নম্বর পয়েন্ট, শিক্ষাবিদগণ ও কর্মের শিক্ষা। এখানে কি বলেছে না, বিশ্বের প্রখ্যাত শিক্ষাবিদরা শিক্ষার লক্ষ্য আলোচনা করতে গিয়ে কর্মের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।
রুশো শিশুকে সক্রিয় করে তোলার কথা বলেছেন। তিনি বলেছেন শিশুকে তার কর্মকেন্দ্র বা কর্মেন্দ্রিয়গুলো পরিচালন ক্ষমতা অর্জনে সহায়তা করতে হবে। শিশুকে তার দৈহিক ক্ষমতাগুলি যথোপযুক্তভাবে ব্যবহার করতে সহায়তা করতে হবে। উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে শিশু দৌড়ঝাঁপ খেলাধুলার মধ্যে দিয়ে শিখবে। এর ফলে শিশুর কর্মের প্রতি আগ্রহ কর্মদক্ষতা বিকশিত হবে। তাহলে কি দেখলাম, শিশুর ক্ষেত্রে কোনো কিছু জোর জবরদস্তি করা যাবে না, তাকে একটা স্বাধীন পরিবেশ দিতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে, কখনো খেলবে, কখনো ভাঙবে, কখনো করবে, এটাই বলছে। নেক্সট পয়েন্ট হচ্ছে কর্মমূলক মাত্রার বিকাশ। কর্মকেন্দ্রিক শিক্ষার ফলে ব্যক্তি সত্তার কর্মমূলক মাত্রার বিকাশ এবং দক্ষতা অর্জনের পরিস্থিতি তৈরি হয়। নির্দিষ্ট বিষয়ের পাঠদানের মধ্যে দিয়ে শিক্ষার্থীর কী ধরনের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা করা হয়েছে তা পাঠদানের উদ্দেশ্য বিবৃত করতে গিয়ে বলা হয়। এই গেল কর্মমূলক মাত্রার বিকাশ। এরপরে সামাজিক বিকাশ। কর্মমূলক শিক্ষার মধ্য দিয়ে সমাজে প্রয়োজনীয় উৎপাদনমূলক দ্রব্য উৎপাদন করা হয়। এর ফলে শিক্ষার্থীর মধ্যে সমাজ সচেতনতা জাগ্রত হয়। নেক্সট পয়েন্ট, মানব সম্পদের ব্যবহার। প্রত্যেকটি শিক্ষার্থী কম বেশি কাজ করার সামর্থ্য নিয়ে জন্মগ্রহণ করেন। কর্মমূলক শিক্ষা উক্ত সামর্থ্যকে কাজে লাগিয়ে মানব সম্পদের ব্যবহার করে, যার ফলে ব্যক্তি ও সমাজের উভয়ই উপকৃত হয়। নেক্সট পয়েন্ট, শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা এই কর্মের জন্য শিক্ষা বা কর্মের মাধ্যমে শিক্ষার মধ্যে দিয়ে একটা শ্রমের বা পরিশ্রমের একটা মর্যাদা তারা দিয়ে থাকেন। তারপরে সৃজনশীলতার প্রকাশ। নেক্সট পয়েন্ট, সৃজনশীলতার প্রকাশ। প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা বর্তমান। সৃজনশীলতার বিকাশের জন্য শিক্ষার্থী বিভিন্ন রকমের কাজে যোগ দিতে হবে। কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থী সৃজনশীলতার বিকাশ ফুটে উঠবে। কাজের মধ্যে দিয়ে তার মনের মধ্যে একটা সৃজনশীলতার বিকাশ আসবে, ভালো দিক আসবে। কর্মে নৈপুণ্য। এখানে কি বলেছে না, আমাদের সকলেই কাজ করতে হয়, আমাদের সকলেই বা সকলকেই কাজ করতে হয়। কর্মে নৈপুণ্য আনা সকলের লক্ষ্য। এর ফলে সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয়। কাজের গুণগত মান বৃদ্ধি পায়। কর্ম নৈপুণ্য আনার ক্ষেত্রে কর্মমূলক শিক্ষার বিশেষ প্রয়োজন। নেক্সট বা লাস্ট পয়েন্ট হচ্ছে দৈহিক সুস্থতা অর্জনের সহায়তা। জীবনব্যাপী শিক্ষায় শুধু মস্তিষ্কের অনুশীলনই নয়, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পেশি, অস্থি সবেরই অনুশীলন প্রয়োজন। অর্থাৎ সুস্থ সবল দেহ এবং মনের অধিকারী হতে হবে। এর ফলে সুস্থ দেহ সুস্থ মন বাসা বাঁধতে পারে, দেহ ও মন উভয় সক্রিয় হতে পারে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়। কর্মমূলক শিক্ষা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, পেশি, অস্থি বা অস্থিসন্ধি ইত্যাদি অনুশীলনে সুযোগ সৃষ্টি করে। তাহলে দৈহিক এবং মানসিকভাবে সুস্থতা বজায় থাকবে। একত্রে বেঁচে থাকার শিক্ষা। আমরা সকলেই জানি, আমরা যদি একত্রিত বা সংঘবদ্ধ হই তাহলে কোনো শক্তি বা কোনো অশুভ শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। আমাদের দেশে হানাহানি, কাটাকাটি, হিংসা, বিবাদ বিরাজমান। যেমন করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই এগুলো বর্তমান। দাদার সঙ্গে ভাইয়ের অশান্তি, বা ভাইয়ের সঙ্গে দাদার অশান্তি, ভাইয়ের সঙ্গে বোনের অশান্তি, তাতে বিভিন্ন দিক থেকে হতে পারে। অর্থনৈতিক দিক থেকে হতে পারে, বিষয় সম্পত্তির দিক থেকে হতে পারে, ইত্যাদি ইত্যাদি আছে। এর ফলে আমাদের কিন্তু এতে ক্ষতি হতে পারে, এর পরিণতি এটাই। কিন্তু আমরা যদি একত্রিত বা দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে থাকি, আমাদের প্রত্যেকের ভালো হবে। ধরো আমার পাড়ায় অশান্তি হচ্ছে,
আমরা 2 ভাই কি 3 ভাই কি 5 ভাই, আমার একটা ভাইকে হেনস্থা করছে কি মারধর করছে কোনো কারণে, আমি দাদা হয়ে যদি তার সঙ্গে আমার সম্পর্ক না থাকে বা আমরা যদি দাদা ভাই একত্রিত হয়ে না থাকি, তাহলে সেই ভাইটি যে মার খাচ্ছে, আমি যদি নীরব দর্শকের ভূমিকা পালন করি, পরবর্তীকালে কিন্তু আমাকেও মার খেতে হতে পারে। কিন্তু আমরা যদি প্রত্যেকেই দলবদ্ধভাবে বা একত্রিত হয়ে বসবাস করি, দাদা ভাই বোন মিলে, কোনো অশুভ শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে? পারবে না। মারতে পারবে? পারবে না। কেন পারবে না? জানে যে ওরা ঐক্যবদ্ধ, পারা যাবে না। তাই শিক্ষাটাও তেমনই। শিক্ষা এমনই একটা জিনিস, যে শিক্ষা আমাদের জীবনটাকে পাল্টে দিতে পারে, আমাদের সমস্ত কিছু আগাছালো, সমস্ত কিছু এলোমেলো জিনিসকে সঠিকভাবে একদম সিকুয়েন্স অনুযায়ী এক এক করে সাজিয়ে দিতে পারে, আমাদের জীবনটারই আমূল পরিবর্তন করে দিতে পারে, যদি শিক্ষাটা পরিকৃত বা খাঁটি হয়। কীরকম না, শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে জড়িত। শিক্ষা মানে এই নয় যে পুঁথিগত বিদ্যা অর্জন করলাম, শিক্ষা এটাই যেটা অর্জন করলাম সেটা প্রয়োগ করব। শিক্ষা মানে এটাই যে আমরা নিজেদের মধ্যে নিজেদের বিকাশ ঘটালাম, উন্নতি করলাম, এটাই শিক্ষা। তাহলে সকলের জন্য শিক্ষা বা একত্রে বেঁচে থাকার শিক্ষা, এই যে একটা স্তম্ভ, এই স্তম্ভে কী কী আছে দেখা যাক। সকলের সঙ্গে মিলেমিশে একত্রে বেঁচে থাকা জীবনব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য। একত্রে বেঁচে থাকার অর্থ হলো পরস্পরকে বোঝা, পরস্পরের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ সম্পর্কে অবহিত হওয়া এবং শ্রদ্ধা করা, পারস্পরিক নির্ভরশীলতাকে উপলব্ধ করা, আগামী দিনে আমাদের যে সংকট আসছে তা অনুধাবন করে তার মোকাবিলার জন্য সকলে মিলে কয়েকটি কর্মসূচি গ্রহণ করা, একইভাবে পাশাপাশি অবস্থানের ফলে যে মতপার্থক্য তৈরি হয় বুদ্ধিমত্তার সাথে শান্তির পথে তা মিটিয়ে ফেলা। কোঠারি কমিশনের মতে বা কোঠারি কমিশনও এই একত্রে বেঁচে থাকার শিক্ষা বা আন্তর্জাতিক বোঝাপড়ার শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। কোঠারি কমিশনের মতে জাতীয় চেতনা সঞ্চার ও জাতীয় সংহতি এবং এক বিশ্বের জন্য আন্তর্জাতিক বোঝাপড়া, এই দুইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের মানবিক ও সমাজবিজ্ঞানের পাঠধারার এমন রূপান্তর প্রয়োজন যাতে করে ছাত্রছাত্রীরা একদিকে দেশের সুনাগরিক হতে পারেন, অন্যদিকে বহির্বিশ্বের দেশগুলির সম্পর্কে সঠিক ও অপরিহার্য বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম হয়, বা সব কিছু সম্বন্ধে একটা যেন স্পষ্ট বা সুন্দর ধারণা গড়ে ওঠে। একত্রে বেঁচে থাকার শিক্ষার তাৎপর্যগুলি কী কী দেখা যাক। 1 নম্বর, শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবো, শান্তিপূর্ণভাবে একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্বের সাথে একে অপরের সঙ্গে একদম মন খুলে সমস্ত কিছু আদান প্রদান করতে পারবো, যাওয়া আসা করতে পারবো, সকলকে সহযোগিতা করতে পারবো, সময় অসময় ঝাঁপিয়ে পড়তে পারবো, তার ফলে আমরা শান্তিপূর্ণভাবে একত্রিতভাবে বসবাস করতে পারবো। এই গেল। তারপর ঐক্যবোধ। ধর্ম, বর্ণ, জাতি বা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য বর্তমান তার উপরে গুরুত্ব দিতে হবে। নেক্সট পয়েন্ট, অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। একত্রে বা সার্থক এবং লাভজনকভাবে বেঁচে থাকতে হলে পারস্পরিক নির্ভরশীলতাকে অনুধাবন করতে হবে। এর মধ্যে দিয়ে আমরা একে অন্যের প্রয়োজনীয়তাকে বুঝতে পারবো এবং পরস্পরকে শ্রদ্ধা করতে শিখব। নেক্সট পয়েন্ট, আন্তর্জাতিকতা বোধ। আন্তর্জাতিকতা বোধ কী দেখা যায়? দুটি বিশ্ব মহাযুদ্ধের বিভৎসতা, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের বিভৎসতা বা তার পরিণতি, লোকক্ষয়, আর্থিক ক্ষয় দেখে সভ্য মানুষ শিউরে ওঠে। যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন প্রধান হাতিয়ার হিসাবে আন্তর্জাতিকতা বোধ অর্থাৎ বিশ্ব শান্তি এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব নাগরিকতা ইত্যাদি গুরুত্ব পেতে থাকে। আন্তর্জাতিকতা বোধের বিকাশের জন্য যে সমস্ত গুণের প্রয়োজন, যেমন মানবতা, সামাজিক ন্যায় বিচার, শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদি বিকাশ শিক্ষার দিকেই সম্ভব। আর এই শিক্ষা হলে একত্রিত বেঁচে থাকার শিক্ষা, অর্থাৎ একত্রিতভাবে বেঁচে থাকলে সমস্ত কিছু রক্ষা করা সম্ভব।
সামাজিক সমস্যা, সমস্ত সমাজেরই কোনো না কোনো সময় সমস্যা দেখা দেয় এবং সেগুলি সমাধান না করলে সমাজের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই সমস্ত সমস্যার সমাধানে কোনো এক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। যদি আমরা একত্রিত বা ঐক্যবদ্ধভাবে হয় তাহলেই সেক্ষেত্রে আমাদের সম্ভব। অর্থাৎ সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রেও একত্রিতভাবে বেঁচে থাকা শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা একত্রে বেঁচে থাকার শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গেল আমাদের একত্রিত বেঁচে থাকার শিক্ষার বৈশিষ্ট্য। এবার 4 নম্বর কি আছে? মানুষ হওয়ার শিক্ষা। 4 নম্বর কি আছে? মানুষ হওয়ার শিক্ষা। জীবনব্যাপী শিক্ষার চতুর্থ স্তম্ভ বা শেষ স্তম্ভ হলো মানুষ হওয়ার শিক্ষা। 1972 খ্রিস্টাব্দে বা 1972 সালে ইউনেস্কো থেকে প্রকাশিত দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরোতে শিক্ষার উদ্দেশ্য প্রসঙ্গে মানুষ হওয়ার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক বিশ্বে এর প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক দায়িত্ব নিয়ে যুক্তি সহকারে সবাইকে স্বাধীনভাবে কাজ করতে হবে। সকলকে সমানভাবে দায় দায়িত্বের অংশীদার হতে হবে, তবেই সেটা সম্ভব। অ্যারিস্টটল, হারবার্ট স্পেন্সার, ডারউইন, রুসো, পোস্তালসি প্রমুখ প্রকৃতিবাদীদের মতে আত্মবিশ্বাসী হলো শিক্ষার লক্ষ্য। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হলো আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস গড়ে তোলা। এই আত্মবিশ্বাস হবে শিশুর স্বভাব অনুযায়ী। কারোর স্বভাব যদি একটু খারাপ থাকে তাহলে সে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে না। কারোর মনে যদি লোভ থাকে, কারোর মনে যদি লালসা থাকে, তাহলে পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে না, নিজেকে কংক্রিট করে তুলতে পারবে না, কখনোই না। এর জন্য প্রয়োজন গভীরভাবে অধ্যয়ন করা, গভীরভাবে অনুশীলন করা। ডেলোর কমিশনের রিপোর্ট অনুযায়ী 21 শতকের জীবনব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসাবে মানুষ হওয়ার শিক্ষা তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করা হলো। এবং মানুষ হওয়ার শিক্ষা এই যে বৈশিষ্ট্যগুলো কী কী? নিম্নরূপ। 1 নম্বর, সহজাত সম্ভাবনাগুলির বিকাশ। শিশুর দৈহিক, মানসিক, বৌদ্ধিক সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশের মধ্য দিয়ে মানুষ তৈরি করার কাজটি সার্থকভাবে লাভ করে। এই বিকাশের ফলে শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়, যার সাহায্যে সে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সার্থক অভিযোজনে সচেষ্ট বা সক্ষম হয়ে ওঠে। 2 নম্বর, সামাজিক বিকাশ। সামাজিক বিকাশের মধ্যে দিয়ে একদিকে যেমন ব্যক্তি সমাজের রীতিনীতি, প্রথা, মূল্যবোধ, আদর্শের প্রতি সচেতন হয়, অন্যদিকে তেমনি সামাজিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সমাজ ও জাতির প্রগতিকে বিশেষ ভূমিকা নেয় এবং সমাজের একজন সক্রিয় সদস্য হিসাবে বিবেচিত হন। 3 নম্বর, জ্ঞানের ব্যবহারযোগ্যতা। অর্জিত জ্ঞান যাতে তত্ত্ব ও তথ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা প্রয়োগের মাধ্যমে যাতে আরও দক্ষতার সঙ্গে বাস্তব জীবনের সমস্যাগুলিকে সার্থকভাবে সমাধান করা হয়, তার ব্যবস্থা করা বিশেষ প্রয়োজন। জ্ঞান আহরণ, তার নবীনীকরণ এবং ব্যবহারযোগ্যতার ওপর গুরুত্ব দিতে হবে। গণতান্ত্রিক মানসিকতা। নেক্সট পয়েন্ট, গণতান্ত্রিক মানসিকতা। সামাজিক ন্যায়, সকলের সমান অধিকার, সকলকে মর্যাদা দান, ন্যায় অধিকার ইত্যাদি গণতান্ত্রিক মানসিকতা শিক্ষার মধ্য দিয়েই বিকশিত হয়। মানুষ হওয়ার শিক্ষার অন্যতম শর্ত হলো এই গণতান্ত্রিক মানসিকতা। তাহলে গণতান্ত্রিক মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে একে অপরের প্রতি শোষণ, এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। অতএব গণতান্ত্রিক মানসিকতা আমাদের প্রত্যেককে রাখতে হবে। পরিবর্তনশীলতা ও নমনীয়তা। মানুষ হওয়ার শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা বা পরিবর্তনশীল পরিবেশকে স্বাগত জানিয়ে তাদের দাবি অনুযায়ী নিজেকে পরিবর্তন করা। কোনো রক্ষণশীলতা, গোঁড়ামি যেন নতুনের দাবি মতো চলার পথে বাধা সৃষ্টি না হয় বা বাধা হয়ে না দাঁড়ায়, সেটা আমাদেরকে দেখতে হবে। জাতীয়তাবোধ। জাত পাত ধর্ম বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে একটাই মনে রাখতে হবে, সকলের ওপর মনুষ্যত্ব তার ওপর নয়। অর্থাৎ ধর্মের বিভেদ ভুলে প্রাদেশিকতাকে দূরে সরিয়ে রেখে সকলকে এক জাতি, এক প্রাণ, একতার মানসিকতাকে স্বাবলম্বন বা সম্বল করে জাতীয় উন্নয়ন ও জাতীয় সংহতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। তাই প্রত্যেকটা মানুষের উচিত আমাদের এই প্রকৃতি শিক্ষা শিক্ষিত হতে হবে এবং শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে জাতীয়তাবোধের বিকাশ ঘটাতে হবে। এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়, দায়িত্ব এবং কর্তব্য।
ওপরের আলোচনা থেকে বলা যায় বা আমরা বা যে সমস্ত আলোচনা করা হলো, জীবনব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হওয়া অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষায় সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ। এর তাৎপর্যগুলো কী কী? না, ব্যক্তির সহজাত সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশ ঘটানো, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সামাজিক প্রক্রিয়াগুলিকে কার্যকর করানো, জ্ঞান ও দক্ষতা অর্জন করানো, আচার আচরণ, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এই সমস্ত জিনিস গড়ে তোলা, নিজেকে চেনা ও সকলের মধ্যে নিজেকে প্রকাশ করার ক্ষমতা অর্জন করা হয়, জাতীয়তা ও আন্তর্জাতিকতা বোধে উদ্বুদ্ধ হয়ে জাতীয় আন্তর্জাতিক স্তরের কল্যাণ কাজে অংশগ্রহণ করা। এই গেল শিক্ষার 4টি স্তম্ভ। ডিটেলস তোমাদেরকে আলোচনা করলাম। আজকের ক্লাস এই পর্যন্ত।